পাত্রী দেখতে গিয়ে উপস্থিত সবার সামনেই তুর্য পাত্রীকে বলে উঠল, আপনি কি ভার্জিন? আমার কিন্তু ভার্জিন বউ লাগবে। তুর্যর এমন কথা শুনে উপস্থিত সবাই নড়ে চড়ে উঠল। এই ছেলের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? পাত্রীকে কেউ ভরা মজলিসে এমন প্রশ্ন করে? পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই পাত্রীর বাবা দাঁড়িয়ে তুর্যের বাবাকে বলল, কেমন ছেলে আপনার? এ তো দেখি পুরো মেন্টাল। কার সামনে কি বলতে হয় সেটাই জানে না। এমন মেন্টাল ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে তো আমার মেয়ের সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। আসলে ব্যাপারটা ওইভাবে নেবেন না প্লিজ। আপনারা আমার বাসা থেকে বের হবেন নাকি আর অপমানিত হবেন? আগে নিজের ছেলেকে একটা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে ভালো করুন, তারপর এই ছেলের জন্য মেয়ে খুঁজতে বের হন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। তুর্য এখনও বসে বসে কথাগুলো শুনছে। তার সামনে যে বাবা অপমানিত হচ্ছে সে যেন গায়েই মাখছে না। তুর্যের বাবা রায়হান সাহেব এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে তুর্যের হাত ধরে বলল, চল, বাসায় যেতে হবে। কিন্তু বাবা, আমি তো এখনও আমার উত্তর পেলাম না। মেয়েটা তো কোনো জবাব দেয়নি। তাহলে কি এবারও আমার বিয়ে হবে না? রায়হান সাহেব সবার কাছে সরি বলে তুর্যের হাত ধরে টেনে নিয়ে বাসার বাইরে চলে এলো। এই ঘটনা আজ প্রথম না। এর আগেই কয়েকবার পাত্রী দেখতে গিয়ে অপমানিত হতে হয়েছে রায়হান সাহেবকে। কিন্তু কি করবে, ছেলের তো বয়স হয়েছে, বিয়ে তো করাতেই হবে। ছোটবেলা থেকেই তুর্যর মাথায় একটু সমস্যা আছে। তার মুখে যেটা আসে সবার সামনে সেটাই বলে দেয়। তুর্যর মা বাবার একমাত্র ছেলে, দেখতে স্মার্ট হলেও বোকাশোকা ছেলে। এখনও বাবার হোটেলে বসে খায়। বাবার অফিসে মাঝে মধ্যে যেতে বলে, কিন্তু সে যায় না। তুর্যর আচরণ এখনও সে বাচ্চাদের মতোই। তুর্যর মা বাবার একটাই স্বপ্ন, এমন একটা মেয়ে ছেলের লাইফে আসবে যে তুর্যর জীবনটাই বদলে দেবে। ছেলের চিন্তায় রাতে ঘুম হয় না। কিছুক্ষণের মধ্যেই রায়হান সাহেব ছেলেকে নিয়ে পৌঁছে যায় বসার সামনে। দরজার কলিং বেলে চাপ দিতে রায়হান সাহেবের স্ত্রী আমেনা বেগম দরজা খুলে দিয়ে বলল, কি গো, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? আজকের মেয়েটাও পছন্দ হয়নি? মেয়ে ভালো ছিল, কিন্তু তোমার মেন্টাল ছেলে সবার সামনে মেয়েকে জিজ্ঞেস করে সে ভার্জিন কিনা। তখনই তুর্য বলে উঠল, মা, বাবাকে বলে দাও আমি ভার্জিন মেয়ে ছাড়া বিয়ে করব না। আমেনা বেগম বলল, তোকে এটা কে শিখিয়ে দিয়েছে যে বিয়ে করলে ভার্জিন মেয়েকেই বিয়ে করতে হবে? কাল আমার একটা বন্ধু বলছে আমাকে, তোকে কতবার বলছি আজে বাজে ছেলেদের সাথে না মিশতে। তোর জন্য এই অবধি কতবার তোর বাবাকে অপমানিত হতে হলো। তুই কবে ঠিক হবি বাবা? কবে আমাদের কষ্টগুলো বুঝবি? তোর চিন্তায় আমাদের ঘুম হয় না। আর শোন, আর কখনো কোনো মেয়েকে এমন প্রশ্ন করিস না, এটা ভুল, খুব খারাপ। ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করছি আমি। তুর্য এবার নিজের রুমে চলে গেল। আমেনা বেগম রায়হান সাহেবকে বলল, তুমিও ফ্রেশ হয়ে খেতে আসো। খাবার আমার গলা দিয়ে নামবে না, আমি রুমে যাচ্ছি। এই কথা বলে রায়হান সাহেব নিজের রুমে চলে গেল। এরপর কয়েকদিন কেটে গেল। একটা ঘটক এলো রায়হান সাহেবের কাছে। রায়হান সাহেব, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, পরিবারও খুব ভালো। আপনি চাইলে দেখা করতে পারেন। আমার তো আর মন চায় না। আপনি তো সবই জানেন, এর আগে কতবার অপমানিত হয়ে আসতে হয়েছে। কি আর করবেন, ছেলেকে তো বিয়ে দিতে হবে। আরও একবার না হয় দেখুন। ঠিক আছে, তাহলে আমরা কাল দেখতে যাব। ঘটক চলে গেল। রায়হান সাহেব কিছুক্ষণের মধ্যেই বাসায় গিয়ে তার স্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করল। পরের দিন বিকেলে তুর্যকে ভালো করে রেডি করিয়ে দিলেন আমেনা বেগম। বের হওয়ার সময় আমেনা বেগম তুর্যকে বলল, বাবা শোনো, ওখানে গিয়ে এমন কিছু বলবে না যাতে তোমার বাবার ছোট হতে হয়। মেয়ে পছন্দ না হলে সেটা তোমার বাবাকে বলবে। আর ভুল করে মেয়েকে প্রশ্ন করবে না তুমি ভার্জিন কিনা। এতে করে সবাই তোমাকে খারাপ ছেলে মনে করবে। ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে। আর আমার কথাগুলো অবশ্যই মনে রাখবে। তারপর ঘটক সহ তিনজন বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা একটা বাড়ির সামনে গিয়ে নামে। বাড়িটা খুব সুন্দর বাইরে থেকে। বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিতেই একটা মহিলা এসে দরজা খোলে। আপনারা এসেছেন? ঘটকের দিকে তাকিয়ে কথা বলল ভদ্রমহিলা। তারপর সবাই ভিতরে প্রবেশ করে। আজকে তুর্য চুপচাপ বসে আছে। মায়ের কথা সে মাথায় রেখেছে আজ। মেয়ের বাবা এসে ওনাদের সাথে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়েকে সাজিয়ে নিয়ে আসেন মেয়ের মা। মেয়েটা এসে তাদের সামনে বসে। রায়হান সাহেব মেয়েকে প্রশ্ন করলেন, মা, তোমার নাম কি? জি, আমার নাম ইরা রহমান। খুব মিষ্টি নাম তোমার, আর তুমিও দেখতে খুব মিষ্টি। এবার তুর্য মেয়েটার দিকে তাকালো। মেয়ে খুব সুন্দরী, পরনে তার লাল শাড়ি, কপালে কালো টিপ, গোলাপি ঠোঁট। তুর্য মেয়েটার দিকে তাকিয়ে আছে এক নজরে। তুর্য মেয়েটার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি এই মেয়েকেই বিয়ে করব। তুর্যর এমন কথা শুনে উপস্থিত সবাই তাকালো তার দিকে। তখনই রায়হান সাহেব বলল, বাবা, আমরা মেয়ে দেখতে এসেছি, আগে বাসায় যাই, তারপর ওনাদের আমাদের মতামত জানাবো। মতামত জানানোর কিছু নেই, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি একেই বিয়ে করব। রায়হান সাহেব সবাইকে বলল, কিছু মনে করবেন না প্লিজ। ইরার বাবা অবস্থা দেখে বুঝতে পারে এই ছেলের কোনো একটা সমস্যা আছে। তখন উনি বলল, আচ্ছা, এবার আপনারা আসতে পারেন। আপনি কি রাগ করলেন?
আরে না, রাগ করবো কেন? আপনাদের তো মেয়ে দেখা শেষ, আমরা আমাদের কথা ঘটককে জানিয়ে দেব পরে। ইরা দাঁড়িয়ে বলল, বাবা, আমি ওনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। রায়হান সাহেব নড়ে চড়ে উঠল। কেউ না জানুক সে তো জানে তার ছেলেটা কেমন, একা একা গেলে আবার কি না কি বলে বসে। তুর্য বলল, হ্যাঁ, আমারও একটা কথা আছে। তুর্য তার বাবাকে বলল, বাবা, আমি ওর সাথে কথা বলে আসছি, তুমি বসো। তুর্য উঠে দাঁড়িয়ে গেল। যদিও ইরার বাবা এটা চাইছে না, উনিও বুঝতে পারছে ছেলেটার কিছু একটা সমস্যা আছে, আর ওর আচরণও একদম বাচ্চাদের মতো। তবু ইরা তুর্যকে নিয়ে ইরার রুমে গেল। গিয়ে দুজনেই দাঁড়িয়ে আছে। তুর্য বলল, আগে আমার কথাটা বেশি জরুরি, আমি আগে বলি তারপর তুমি, ওকে? ইরা একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা বলুন। জোরে বলবো নাকি কানে কানে? এখন যেভাবে বলছেন সেভাবেই বলুন। কেউ যদি শুনে ফেলে, পরে যদি আমার বাবাকে বকাঝকা করে? আপনার বাবাকে কেন বকাঝকা করবে? এর আগের বার এক জায়গায় বকা দিয়েছে, তারপর থেকে বাবা আর আমার সাথে ঠিকভাবে কথা বলেনি, তাই ভয় হয়। আচ্ছা ঠিক আছে, কানে কানে বলুন। তুর্য এবার ইরার কানের কাছে গিয়ে বলল, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? খুব জোরে আমার চাপ দিয়েছে, অনেকক্ষণ ধরে সহ্য করে আছি। তুর্যর কথা শুনে হেসে দেয় ইরা। তারপর ইরা তুর্যকে ওয়াশরুম দেখিয়ে দিল। তুর্য ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইরা দাঁড়িয়ে মুসকি মুসকি হাসছে। তখনই ভিতর থেকে তুর্য চিৎকার দিতে শুরু করে। ওয়াশরুমের ভিতর থেকে তুর্যর আচমকা চিৎকার শুনে তড়িঘড়ি করে ইরা ওয়াশরুমের সামনে গিয়ে বলল, কি হয়েছে আপনার? তুর্য এবার দরজা খুলে বলল, দূর, তোমাদের ওয়াশরুম ভালো না, আমি বাসায় গিয়ে করব। কেন? আমাদের ওয়াশরুমের কি হয়েছে? কোনো সমস্যা? অনেক সমস্যা। তোমাদের ওয়াশরুমে কমোড নেই, ভেতরে চেয়ার দিয়ে কি করো তোমরা? ইরা একটা মুচকি হাসি দিয়ে বলল, এটাই কমোড, এটাকে হাই কমোড বলে। আমি এটাতে পারবো না। তাহলে বাসা অবধি কীভাবে যাবেন? আপনার না খুব জোরে চাপ দিয়েছে। সমস্যা নেই, আচ্ছা আমি যাই, বাবাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ইরা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে। তারপর ইরা তুর্যকে নিয়ে বাইরে গেল। ছেলে ভিতরে গিয়ে কি গন্ডগোল করলো এটা নিয়ে রায়হান সাহেব চিন্তিত হয়ে আছে। তুর্য তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, বাসায় চলো তাড়াতাড়ি। ছেলের কথা শুনে রায়হান সাহেব চিন্তিত চোখে ইরার দিকে তাকালো। তারপর ইরার বাবাকে বলল, আজ তাহলে আমরা উঠি, আমরা ঘটককে আমাদের ব্যাপারে জানিয়ে দেব, আপনারাও জানিয়ে দিন। এই কথা বলে বাড়ির দিকে রওনা দিলেন রায়হান সাহেব। ওনারা যাওয়ার পরে ইরার বাবা ইরাকে বলল, ইরা, ছেলেটাকে আমার একদম পছন্দ হয়নি, কেমন অদ্ভুত ব্যবহার ছেলেটার। বাবা, ছেলেটা সহজ সরল, কিন্তু ছেলে তো খারাপ না, একটু বোকা আছে, সমস্যা নেই। কি, তোর এই ছেলেকে পছন্দ হয়েছে? ইরা মাথা নিচু করে রাখলো লজ্জায়। তখন ইরার বাবা বুঝতে পারে ইরার ছেলেকে পছন্দ হয়েছে, কিন্তু তার ছেলেকে তেমন একটা পছন্দ হয়নি। কি আর করার, মেয়ের যখন পছন্দ হলো উনিও আর অমত করতে পারল না। অন্যদিকে রায়হান সাহেব তুর্যকে নিয়ে বাসায় চলে গেল। তুর্যর আম্মু এসে বলল, কি গো, এবার কি ছেলে কোনো ঝামেলা করেছে নাকি? আমার সামনে তো করেনি, মেয়ের সাথে আলাদা কি কথা বলছে তাও জানি না। ওখান থেকে আসার পরেই বাসায় আসার জন্য তাড়াহুড়া করছিল, মনে হয় এবারের বিয়েটাও হবে না। আচ্ছা দেখেন কি হয়। তুর্য কই? ও তো নিজের রুমের দিকে দৌড় দিল। কিছুক্ষণ পরে তুর্য নিজের রুম থেকে বের হয়ে আসতেই আমেনা বেগম বলল, তুই আবার ওখানে কোনো ঝামেলা করিস নাই তো? না, কিন্তু ওদের ওয়াশরুম ভালো না, আমি ওই বাড়িতে বিয়ে করব না। কি হয়েছে ওয়াশরুমে? ওদের ওখানে কমোড নেই, একটা চেয়ারের মতো কি যেন ছিল, ওটার নাম নাকি হাই কমোড। ও আচ্ছা, ঠিকই তো বলেছে। আচ্ছা যাই হোক, বাদ দে, তুই রুমে যা। দেখতে দেখতে রাত হয়ে গেল। এমন সময় রায়হান সাহেবের নাম্বারে ঘটক কল দিলেন। হ্যালো ঘটক সাহেব, রায়হান সাহেব মিষ্টি খাওয়ান, মেয়ের বাড়ি থেকে কল আসছে, ওনারা রাজি হয়েছে। রায়হান সাহেবের মুখে একটা হাসি ফুটে ওঠে। মেয়েটাও খুব পছন্দ হয়েছে। এরপর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। আগামী শুক্রবার বিয়ে। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেল। ধুমধাম করে বিয়ের আয়োজন করছেন রায়হান সাহেব। একমাত্র ছেলে বলে কথা, কোনো কিছুর কমতি রাখছে না। তুর্য তার সব বন্ধুদের দাওয়াত করলো। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। বউ নিয়ে বাসায় এলো তুর্য। আজ তাদের বাসর রাত। বধূ সাজে বাসর ঘরে বসে আছে ইরা, অপেক্ষা করছে তুর্যর জন্য। কিন্তু তুর্য এখনও বাসর ঘরে প্রবেশ করেনি। সে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। তুর্যর বন্ধু বলল, তুর্য, অনেক রাত হয়েছে, এবার তুই রুমে যা। আজকে তোর বাসর রাত, আজকে কিন্তু তোকে বিড়াল মারতে হবে। বাসর রাতে বিড়াল মারতে হয়? হ্যাঁ, বিড়াল মারতে না পারলে তুই কিসের পুরুষ? বিড়াল মারতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চল। এবার বন্ধুরা তুর্যকে নিয়ে বাসর ঘরের সামনে এলো। তারপর তুর্যকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বের হয়ে চলে এলো। তুর্য খাটের সামনে যেতে ইরা উঠে এসে তুর্যের পা ধরে সালাম করলো। তারপর ইরা আবার খাটের উপরে গিয়ে বসে। ইরা বড় একটা ঘোমটা টেনে বসে আছে। তুর্য খাটের উপরে বসে বলল, তুমি যে এত বড় ঘোমটা দিয়ে আছো, তোমার কি গরম লাগছে না? আমার তো এমনিতেই খুব গরম লাগছে।
ইরা কোনো কথা বলল না। তখন তুর্য বলল, ও আচ্ছা, আমি তো টিভিতে দেখেছি নায়ক এসে নায়িকার ঘোমটা খুলে দেয়। আচ্ছা, আমিও খুলে দিচ্ছি। এই কথা বলে তুর্য ইরার ঘোমটা খুলে দিল। ইরাকে খুব সুন্দর লাগছে আজ। কিন্তু তুর্যর ইরার কোনো প্রশংসা না করে ইরাকে বলল, আজ তো আমাদের বাসর রাত, তাই না? আমার বন্ধুরা বলেছে আজকে রাতে নাকি বিড়াল মারতে হবে। বিড়াল না মারলে নাকি আমি পুরুষ হব না। কিন্তু এখন আমি বিড়াল কোথায় পাবো? আমাকে একটা হেল্প করবেন? কি হেল্প? চলুন আমি আর তুমি একসাথে বিড়াল খুঁজি। তুর্যর কথা শুনে ইরা একটা মুচকে হাসি দিয়ে বলল, আপনি যে বিড়াল ভাবছেন সেই বিড়ালের কথা বলেনি। দূর, তুমি কিছু জানো না। চলো আমার সাথে বিড়াল খুঁজতে। এই কথা বলে তুর্য ইরার হাত ধরে খাট থেকে নামলো। তারপর পুরো রুমে তুর্য বিড়াল খুঁজতে শুরু করে। কোথাও কোনো বিড়াল না পেয়ে হতাশ হয়ে তুর্য ফ্লোরের উপরে বসে পড়ে। কি হলো আপনার? বিড়াল তো পেলাম না, এখন কি হবে? আচ্ছা, কাল মারতে পারবেন। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। ওয়েট, তুমি কি আমার রুমে ঘুমাবা নাকি? হ্যাঁ, আজ থেকে আপনি আর আমি একসাথে থাকবো। না, কি হলো? আমি কোনো মেয়ের সাথে ঘুমাতে পারবো না। আমার আম্মু আমাকে মেয়েদের সাথে মিশতে মানা করেছে। আরে আমি তো আপনার স্ত্রী, আমাদের তো বিয়ে হয়েছে। বিয়ে হলে কি হয়েছে? হ্যাঁ, আপনি একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ। ছেলে আর মেয়ে একসাথে থাকতে পারে না। এরা কি বলবে বুঝতে পারছে না। এবার এরা উদাহরণ দিয়ে বলল, আচ্ছা, আপনার বাবা আর মা কি আলাদা রুমে থাকে? না তো, তাহলে আমরা কেন আলাদা থাকবো? তাদেরও বিয়ে হয়েছে, আমাদেরও তো হয়েছে। তাদের বয়স হয়েছে তাই একসাথে থাকে। আমাদের কি এখনও বয়স হয়েছে? এ কোন পাগলের পাল্লায় পড়লাম, মনে মনে বলল ইরা। ভাই দেখেন, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। ছি, জামাইকে কেউ ভাই ডাকে? সরি। আচ্ছা আসেন ঘুমাই। আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। রুমের দরজাও বন্ধ। আপনি নিচে ঘুমান, আমি খাটে ঘুমাবো। আমি নিচে ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, খাটে ঘুমান। কিন্তু আমাদের মাঝে একটা কোলবালিশ থাকবে। আমি কোলবালিশের ওদিকে যাব না, আপনিও আসবেন না, ঠিক আছে? একবার আপনি, একবার তুমি। তুমি করেই বলুন, সমস্যা নেই। আর আপনি যেটা বলছেন সেটাই হবে। এবার তাদের মাঝে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়ে দুজনে। সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে তাকালো তুর্য। তুর্যর চোখ খুলতেই দেখে ইরা তুর্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তুর্যর বুকে ইরা মাথা রেখে ঘুমাচ্ছে। এটা দেখে তুর্য একটা চিৎকার দিয়ে ইরাকে সরিয়ে দিল। তুর্যর আচমকা ধাক্কায় ঘুম ভেঙে যায় ইরার। ইরার চোখ কসলাতে কসলাতে তুর্য দেখে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? কি হয়েছে মানে? আপনাকে তো ভালো মেয়ে ভেবেছি, কিন্তু আপনি তো মানুষ সুবিধার না। কি করলাম আমি? আপনি আমার বুকের উপরে শুয়ে আমাকে জড়িয়ে ধরছেন কেন? আপনার লজ্জা করেনি একটা ছেলেকে জড়িয়ে ধরতে? ঘুমের ঘোরে আবার কিসের লজ্জা? ঘুমের মধ্যে হয়তো মিস্টেক হয়ে গেছে। মিস্টেক না, আমি জানি আপনি ইচ্ছে করে এমন করছেন। দাঁড়ান, আমি সবাইকে বলবো আপনি আমার সাথে যা করছেন। এই কথা বলে তুর্য মা মা বলে চিল্লাতে শুরু করলো। ইরা তো হতবাক হয়ে গেছে। ইরা তুর্যকে বলল, আরে কি করছেন? মাকে কেন ডাকছেন? আম্মু আসুক, তারপর দেখবেন। তুর্য উঠে দরজা খুলে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে তার মাকে ডাকতে শুরু করে। ছেলের ডাকে সাড়া দিতে আমিনা বেগম তাড়াহুড়ো করে এসে বলল, কি রে, কি হয়েছে? এই মেয়েটা ভালো না। এই মেয়ে কি করছে জানো? আমিনা বেগম ইরার দিকে তাকিয়ে দেখে ইরা লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমিনা বেগম কোনো প্রশ্ন করার আগেই তুর্য বলল, তুমি আমাকে বলতে কোনো মেয়ের সাথে না মিশতে, আর এই মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। মেয়েটা পচা। ছেলের কথা শুনে আমিনা বেগম নিজেও লজ্জা পেল। তারপর তুর্যকে বলল, আচ্ছা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। তুমি কিন্তু এটার বিচার করবে বলে দিলাম। ঠিক আছে, এখন তুই যা। তুর্য আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমিনা বেগম ইরার কাছে গিয়ে বলল, বৌমা, ওর কথায় কিছু মনে করো না। আসলে কি হয়েছে, ছেলেটা হঠাৎ করে কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। তুর্য আগে এমন ছিল না, আগে অনেক স্মার্ট ছিল, কিন্তু হঠাৎ করে ওর আচরণ একেবারে বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। ওকে আমরা অনেক ডাক্তার দেখালাম, কিন্তু ডাক্তার ওর কোনো রোগ ধরতে পারেনি। তুমি আমার ছেলেটাকে খেয়াল রেখো। তুমি পারবে আমার ছেলেকে আগের মতো ঠিক করে দিতে। আচ্ছা, উনি কি এর আগে কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করেছিল? জানি না। ওর মুখে কখনো কোনো মেয়ের কথা শুনিনি। ও ছোটোবেলা থেকেই মেয়েদের থেকে দূরে থাকে। স্কুল কলেজ ভার্সিটিতে ওর কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না, কিন্তু ওর কিছু বাজে ফ্রেন্ড আছে। জানি না আমার ছেলের সাথে ওরা কিছু করেছে কি না। আচ্ছা, চিন্তা করবেন না, আমি আছি ওনার পাশে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। নাস্তা রেডি করা হয়েছে। এই কথা বলে আমিনা বেগম চলে গেল। ইরা বসে আছে। একটু পরে তুর্য ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ইরা গিয়ে ফ্রেশ হয়ে এলো। ইরা তুর্যকে বলল, চলুন, নাস্তা করতে যেতে বলেছে মা। ইরা আর তুর্য একসাথে নাস্তা করতে গেল। নাস্তা খাওয়া শেষ করে আবার রুমে আসে। ইরা তুর্যকে বলল, আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন? কোথায় যাবেন? আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই। আর হ্যাঁ, আপনি আমাকে তুমি করে বলবেন, ঠিক আছে? আচ্ছা। কোনটা? আচ্ছা, দুটি। ও, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বের হওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে আছে ইরা। তুর্য দুপুরে খেয়ে একটা ঘুম দিয়েছে, সে এখনও ঘুমাচ্ছে।
ইরা তুর্যকে ডেকে তুলবে নাকি সেটাই ভাবছে। আবার ডাকলে কি না কি করে বসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাও ইরা এবার তুর্যকে ঘুম থেকে ডেকে তুলল। ঘুম ঘুম চোখে তুর্য এবার ইরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আপনি না বলেছেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন? একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, কখন যাবেন? আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমি রেডি হয়ে নাও। আমি তো অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছি। আচ্ছা তাহলে আমি রেডি হয়ে নেই। এই কথা বলে তুর্য ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বের হয়ে রেডি হলো। বাসার সবার থেকে বিদায় নিয়ে বের হলো তুর্য আর ইরা। বাসার সামনে গিয়ে রিকশার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে একটা রিকশা এসে দাঁড়ায় তাদের সামনে। ইরা রিকশার মধ্যে উঠে বসে তুর্য নিচে দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এক রিকশার মধ্যে দুজন যাব? আচ্ছা তুমি চলে যাও, আমি আরেকটা রিকশা নিচ্ছি। আর রিকশা পাবেন না, উঠেন তো। আমি তো আপনার স্ত্রী, অন্য কোনো মেয়ে না। স্ত্রী হলে কি হয়েছে, আপনি একটা মেয়ে, আর একটা মেয়ের পাশে বসতে আমি পারবো না। রিকশাওয়ালা বলল, আপনারা কি যাবেন নাকি আমি একাই চলে যাব? তুর্য আশেপাশে তাকিয়ে দেখে আর কোনো রিকশা নেই। তাই তুর্য কোনো উপায় না পেয়ে রিকশার মধ্যে উঠে বসে, একদম সাইডে গিয়ে বসে। তুর্যের এমন কাহিনী দেখে ইরা মুসকি মুসকি হাসে। ইরা এবার বলল, আরে আমার দিকে চেপে বসেন, না হলে তো পড়ে যাবেন। পড়বো না, আমি ধরে আছি। আর এত কথা বলবেন না তো, আমি ঠিক আছি। রিকশাওয়ালা পিছনে তাকিয়ে বলল, মামা চেপে বসেন, উনি তো আপনার স্ত্রী, সমস্যা কি? পরে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে দোষ তো দিবেন আমার। আপনি এত কথা বলেন কেন? আপনি আপনার মতো চালান। তুর্যর কথা শুনে রিকশাওয়ালা রিকশা থামিয়ে বলল, মামা আপনারা নামেন তো, আপনাদের নিয়ে আমি যাব না। ইরা বলল, কি হয়েছে? কিছু হয়নি, নামেন তো। তুর্য রেগে গিয়ে বলল, এই শালার রিকশায় করে আমিও যাব না, বেশি কথা বলে। তুর্য রিকশা থেকে নেমে হাঁটা শুরু করলো। ইরা দৌড়ে তুর্যের কাছে গিয়ে বলল, এখন কি হেঁটে হেঁটে যাবেন নাকি? হ্যাঁ, এই তো আরেকটু বাকি। রিকশাওয়ালা আবুল, আর 5 মিনিটের রাস্তা ছিল। ভাড়ার টাকাও মিস করলো। ইরা আর কোনো কথা বলল না। হাঁটতে হাঁটতে তারা একটা পার্কের সামনে চলে যায়। পার্কের টিকিট কাউন্টারের সামনে গিয়ে তুর্য 2টা টিকিট কিনে নিয়ে আসে। এবার দুজনে ভিতরে প্রবেশ করে। পার্কের ভিতরে সব কাপল একজন আরেকজনের হাত ধরে বসে আছে। কেউ হাতে হাত রেখে হাঁটছে আর গল্প করছে। এগুলো দেখে তুর্য বলল, এদের মনে হয় লজ্জা শরম নেই, কীভাবে এরা বসে আছে? এরা হচ্ছে রোমান্টিক কাপল, আপনার মতো আনরোমান্টিক না। এগুলো রোমান্টিক? হাসালে। এগুলোর জন্য আজকাল ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আজকাল তো ওরা ইচ্ছে করে ধর্ষিতা হচ্ছে। বিয়ের আগেই এরা সুখ খুঁজে, 2 দিন পর তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তারপর মেয়েটাই বলবে ছেলে জাতি খারাপ। ছেলে জাতি কেন খারাপ, কার কারণে খারাপ হলো সেটা আর মেয়েটা বলবে না। আমার কথা হচ্ছে, তুই মেয়ে একটা ছেলে বিয়ের আগে তোর দেহ ভোগ করতে চায়, তাহলে ছেলেটার মতলব কি তুই বুঝতে পারিস না? যে ছেলে তোকে মন থেকে ভালোবাসবে সে কখনো বিয়ের আগে তোর দিকে খারাপ নজরেও তাকাবে না। আসলে কি মানুষ চিনতে আমরা ভুল করি আর দোষ দিই সবাইকে। একটা ছেলে ব্রেকআপ হওয়ার পরে সব মেয়েকেই দোষারোপ করে, তেমন মেয়েরাও। আগে আমাদের উচিত সঠিক মানুষটাকে যাচাই বাছাই করা। তুর্যর বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে ইরা। তুর্যের এসব কথা শুনে অবাক হচ্ছে ইরা। ইরা কিছু একটা বলতে যাবে তখনই ইরার চোখ আটকে যায় একটা জায়গায়। ইরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ করে পার্কের একটা জায়গায় ইরার চোখ আটকে যায়। ইরা সেখানে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড নীলাকে। নীলাকে এখানে দেখে ইরা দৌড়ে চলে যায় নীলার কাছে। নীলার সাথে একটা ছেলেও আছে। ইরা নীলার কাছে গিয়ে বলল, নীলা তুই এখানে? আরে ইরা, তুই এখানে কি করছিস? আমি তো আমার হাজব্যান্ডের সাথে এখানে এসেছি ঘুরতে, কিন্তু তুই এখানে কি করছিস? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি। ও জয় আমার বয়ফ্রেন্ড। জয় ইরাকে হাই বলল। ইরাও উত্তরে হ্যালো বলল। নীলা আর ইরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে নীলা ইরাকে বলল, তোর হাজব্যান্ড কই? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। নীলা তুর্যের দিকে তাকিয়ে চিনে ফেলে, কারণ তুর্য নীলার এক্স বয়ফ্রেন্ড। তুর্যের অদ্ভুত আচরণের জন্য নীলা তুর্যের সাথে ব্রেকআপ করে নতুন রিলেশনে যায়। ইরা তুর্যকে ডেকে এখানে আসতে বলে। তুর্য নীলাকে দেখে তেমন একটা রিয়েক্ট করে না। সে এসে ইরার পাশে দাঁড়িয়ে থাকে। ইরা নীলাকে উদ্দেশ্য করে বলল, ও আমার হাজব্যান্ড তুর্য। ও, আমি বুঝি না তুই একটা মেন্টালকে কিভাবে বিয়ে করতে পারিস? মানে তুই কি ওনাকে আগে থেকে চিনিস? হ্যাঁ, তুর্য আমার এক্স বয়ফ্রেন্ড। একটা মেন্টালের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না বলে আমি ব্রেকআপ করে দিয়েছি। আর এই পাগলটাকে তুই বিয়ে করলি? তোর রুচির এতটা খারাপ, আগে জানতাম না। নীলা এবার বেশি বেশি হচ্ছে। উনি আমার স্বামী, ওনার নামে একটা খারাপ কথা বলবি না। পাগলকে পাগল বলা যাবে না। তুই যেমন স্বামীও পেয়েছিস তেমন, আর তোরও রুচির প্রশংসা না করে থাকতে পারছি না। এমন একটা মেন্টালের সাথে কিভাবে আছিস তুই? এবার তুর্য বলল, এখান থেকে চলো, এদের সাথে হয়তো কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ইরা চলে যা। এই মেন্টাল দেখবি কিছুদিন পরে তোকেও মেন্টাল করে দিবে। তোকেও বা এসব বলে লাভ কি? তুইও আগে থেকেই এমন, তোদের খুব ভালো মানিয়েছে। হি হি করে হেসে দিল। শ্যাট আপ। শব্দটা শুনে এবার ইরা আর নীলা দুজনেই তাকালো তুর্যের দিকে, কারণ এটা তুর্য বলেছে।
অনেক হয়েছে নীলা, এবার থাম। তুই যে কেমন মেয়ে সেটা আমিও জানি। তুই আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় আরও কতগুলো রিলেশন করেছিস সেগুলো আমার জানা ছিল। আমি মেন্টাল নই, জাস্ট আমি নিজের জন্য পারফেক্ট মানুষটা খুঁজছিলাম। আমার পাগলামিগুলো সহ্য করবে আমি এমন মানুষ চেয়েছিলাম, আর আমি তাকে পেয়েও গিয়েছি। আমি চাইনি এত তাড়াতাড়ি এরা আমার ব্যাপারে জানতে পারো, কিন্তু আজ আর আমি সহ্য করতে পারছি না। তোর থেকে এরা হাজার গুণ ভালো। আমি মেন্টাল জেনেও আমাকে মেয়েটা বিয়ে করতে রাজি হয়েছে। আর তুই নাকি আমাকে ভালোবাসিস। আমি তোকে পরীক্ষা করার জন্য মেন্টাল হওয়ার অভিনয় করেছি। যাই হোক, তোর সাথে কথা বলার কোনো রুচি বা সময় আমার নেই। চলো ইরা। এই কথা বলে তুর্য ইরার হাত ধরে নীলার সামনে থেকে চলে এলো। ইরা হতবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে। ইরা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তুর্য ইরাকে নিয়ে বাসায় চলে এলো। ইরা কোনো কথা বলল না। ইরা যেন এখনও ঘোরের মধ্যে আছে। বাসায় এসে ইরা চুপচাপ খাটের উপরে বসে আছে। তুর্য ইরার কাছে এসে বলল, ইরা, আই এম সরি। ইরা চোখ তুলে শুধুই তাকিয়ে রইল তুর্যের দিকে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। তুর্য আবার বলল, আমি চাইনি এত তাড়াতাড়ি আমার ব্যাপারে জানতে পারো, কিন্তু তোমার অপমান আমি কেন জানি মেনে নিতে পারিনি। তাই আজ সত্যিটা তোমার সামনে চলে আসছে। তুমি খুব ভালো একটা মেয়ে। আমি তোমার মতো একজনকে আমার লাইফে চেয়েছিলাম, আর তোমাকে আমি পেয়েছি। আমি চাই না আমার জন্য কেউ তোমাকে অপমান করুক বা কথা শোনাক। ইরা আচমকা তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে। তুর্য ইরাকে জড়িয়ে ধরে। ইরা এবার তুর্যকে বলল, আমার একটা জিনিস লাগবে, দিবেন? কি লাগবে? আমি এই তুর্যকে চাই না, আমাকে আমার আগের তুর্যকে ফিরিয়ে দেন। তুর্য এবার ইরাকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে বলল, ছি, আপনি একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করলো না? আমি এখন মাকে ডেকে সব বলে দেব কিন্তু। এই কথা বলে তুর্য একটা মুচকি হাসি দিতে ইরাও একটা মুচকি হাসি দিয়ে আবার তুর্যকে জড়িয়ে ধরে বলল, আমার এই তুর্যকেই লাগবে। কিছু সময় পার হওয়ার পরে রাতে খাওয়ার জন্য ডাক দিলেন আমেনা বেগম। তুর্য আর ইরা খাবার খাওয়ার জন্য খাবার টেবিলের সামনে গিয়ে দেখে মা বাবা দুজনে বসে আছে। ইরা আর তুর্য খেতে বসে। খাবার খেতে খেতে তুর্য তার বাবাকে বলল, বাবা, আমি কাল থেকে অফিসে যাব। তুর্যের মুখে এমন কথা শুনে তুর্যের মা বাবা দুজনেই খাওয়া বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে থাকার কিছু নেই। আমি তোমাদের ছেলে কোনো ভূত না। এমনভাবে সবাই তাকিয়ে আছে যেন আমি আকাশ থেকে নেমে এসেছি। আমেনা বেগম ইরার দিকে তাকালো। ইরা মুস্কি একটা হাসি দিল, কিন্তু কিছুই বুঝতে পারেনি আমেনা বেগম। তুর্য আবার বলল, বাবা, কাল থেকে তোমাকে আর অফিসে যেতে হবে না। কাল থেকে অফিস আমি সামলাবো। তুমি এবার রেস্ট নাও। তুমি আমাদের জন্য অনেক করেছো। ছেলের কথার আগামাথায় কিছুই বুঝতে পারছে না রায়হান সাহেব। এই ছেলের হঠাৎ করে আবার কি হয়ে গেল? ইরা এবার সব কিছুই সবাইকে খুলে বলল। ইরার কথা শুনে সবাই খুশি হলো। উপস্থিত সবার মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। খাওয়া দাওয়া শেষ করে ইরা আর তুর্য নিজেদের রুমে গেল। তুর্য ইরাকে বলল, ইরা, গতকাল রাতে তো বিড়াল মারা হয়নি। বিড়ালটা কিন্তু আজকে মারতে হবে। আপনাদের বাসায় তো কোনো বিড়াল নেই, তাহলে মারবেন কি? তুর্য একটা হাসি দিয়ে বলল, বিড়াল মারতে বিড়ালের প্রয়োজন হয় না। তাহলে দাঁড়াও, দেখাচ্ছি। এই কথা বলে তুর্য লাইট অফ করে দিল। তারপর দে কি বিড়াল মারছে তারা জানে, আমি জানি না। পরের দিন সকালে তুর্য অফিসে চলে যায়। অফিস থেকে বাসায় ফেরার পথে তুর্য ইরার জন্য ফুল কিনে নিয়ে আসে। বিলি ফুলের মালা নিয়ে ইরার কাছে গিয়ে বলল, ইরা, তোমার জন্য একটা জিনিস এনেছি। দেখি কি জিনিস। চোখ বন্ধ করো আগে। ইরা চোখ বন্ধ করতে তুর্য বেলি ফুলের মালা ইরার কানের কাছে গুজে দিল। ইরা হাত দিয়ে ফুল দেখে অনেক খুশি হলো। আজকে অফিস কেমন লেগেছে? বোরিং কেন? তোমাকে সারাদিন দেখতে পাইনি। তাই নাকি? এখন তুমি আমার সামনে বসে থাকো, সারা দিনেরটা পোষায় নেব। পাগল একটা। তোমার পাগল আমি। আমার মেন্টাল হাজব্যান্ড আপনি। খুব ভালোবাসি আপনাকে। এইভাবে চলতে থাকে তাদের নতুন জীবন। হাসি খুশিতে ভরপুর হয়ে উঠল তাদের সংসার।